প্রিয়তাকে এ নিয়ে ২৬ বার রিজেক্ট করেছে পাত্রপক্ষ। আজও দেখতে আসছে তাকে। ভালো করে মেকআপে নিজেকে সাজ্জিত করে ফুটিয়ে তোলার একটু চেষ্টা। বয়স তো গুনে গুনে ৩১-এ ফা দিল। গ্রাম হলে আরও আগেই তাকে গ্রাম ছাড়া করতো, কিন্তু ইট পাথরের ঘেরা এই শহরে তেমন একটা মানুষ সফরের চিন্তা মাথা নিয়ে ঘোরার সময় নেই। যে যার মতো ব্যস্ত। প্রিয়তার ড্রেসিং টেবিলের সামনে বসে ছুরিগুলো উপরে হালকা লিপস্টিক দিয়ে উঠে দাঁড়িয়ে সলসল চোখে আয়নায় নিজেকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কোনো কিছু কম পড়ে গেল কিনা, আজও কি তাকে পাত্রপক্ষ রিজেক্ট করে দিবে? করলে করবে, তাতে তার দোষ কি? হাল্লা ভালোবেসে তাকে বানিয়েছে, তাতে তার দোষ কোথায়? মানুষ কালো রং পছন্দ করে, কিন্তু কালো মানুষ কখনো পছন্দ করে না। কিন্তু আমি তো কালো নয়, হয়তো বয়সটাই বেশি। কিরে আপু, তোর হলো? সাজতে সাজতে এতক্ষণ লাগে? এই বুড়ো বয়সে সেজেই বা লাভ কি? তোকে পাত্রপক্ষ বারবার রিজেক্ট করে দিয়ে যায়। অনিলার কথা শুনে প্রিয়তা মুচকি এসে শাড়ির আঁচল ঠিক করে নিল। এখন আর এসব কথা তার গায়ে লাগে না। অনিলা প্রিয়তার ছোট বোন, বিয়ে হয়েছে ৩ বছর পেরিয়ে গেল। এই বছরের একটা বাচ্চা আছে অনিলার। প্রিয়তা অনিলার দিকে তাকিয়ে, মা কোথায় রে? আর ইবা আসবে না আজকে? অনিলা খাটের কিনারায় বসে পায়ের উপর পা দিয়ে, মাকে তো দেখলাম রান্নাঘরে। আর মেজো আপুর কথা যদি জানতে চাস তাহলে বলবো সে আসবে না, কারণ আপুকে ফোন দিয়েছিলাম। আপু বলল আমার ঘর সংসার রেখে বারবার এই বাড়িতে যাওয়া সম্ভব না। মেজো আপুর কি দোষ বল? ছেলেরা যেভাবে তোকে রিজেক্ট করে। অনিলা এটুকু বলেই থেমে গেল। প্রিয়তা হেসে বলল, ঠিকই তো, তোদের ঘর সংসার আছে, সবসময় কি আর ফালতু কাজে সময় নষ্ট করা যায়? কথাটা বলেই প্রিয়তা দীর্ঘশ্বাস ফেলল। পাত্রপক্ষ এসে ড্রয়িং রুমে বসেছে। প্রিয়তার মা নূরজাহান বেগম তাদের আপ্যায়ন করছে। অনিলার স্বামী রিশাদ এসে যোগ দিয়েছে তাদের সাথে। অনেক কথা হলো তাদের। রিশাদ উঠে গিয়ে অনিলাকে ইশারা করলো প্রিয়তাকে নিয়ে আসার জন্য। প্রিয়তা সবার জন্য চা নিয়ে এসে সালাম দিয়ে সাইড ট্রেটা টেবিলের উপর রাখলো। সবাই প্রিয়তাকে দেখে বিস্ময়কর চোখে তাকিয়েছে, এমনভাবে তাকিয়ে দেখছে যেন মঙ্গল অভিযান থেকে প্রিয়তা ফিরে এসেছে। বয়স্ক একজন মহিলা বলল, বসো। কি নাম আপনার? কথাটা মহিলাটি প্রিয়তাকে ইচ্ছে করে ব্যঙ্গ করতে বলেছেন। প্রিয়তার বুঝতে একটু অসুবিধা হয়নি, তবুও নিজেকে সামলে নিয়ে, প্রিয়তা। আগে পিছিয়ে কিছু আছে নাকি শুধুই প্রিয়তা? মেহের আফরোজ প্রিয়তা। তো মা, এই বুড়া বয়সে বিয়ে করার আর কি দরকার? যৌবনকালে কি বিয়ের কথা ভুলে গিয়ে নির্বাসনে গেছিল নাকি? কথাটা শুনে প্রিয়তা নিজের জড়তা ভেঙে বিষণ্ণ চোখে তাকালেন। প্রিয়তা যেন ভুলেই গেছেন তাকে কথার ছল অপমান করা হচ্ছে। তার মাথায় তখন একটা কথাই ঘুরছে, এবারও কি তাকে রিজেক্ট করা হবে? ওইভাবে তাকিও না মা, আমার আবার হার্টের সমস্যা আছে। ওই রকম তাকালে আমি কি আর ঠিক থাকবো? তো মা, তুমি নাকি চাকরি করো শুনছিলাম, কিসের চাকরি করো? প্রিয়তা নিজেকে সামলিয়ে শান্ত গলায় বলল, কলেজের প্রফেসর। তো মা, তুমি মেট্রিক পাস দিছো? আমার ছেলে কিন্তু 8 পাস। তার জন্য যদি মেট্রিক পাস মাইয়া ঘরে না নিয়ে যায় তাইলে কি সম্মান বাঁচবো? কথাটা শুনে প্রিয়তা একটু অবাক হয়নি, শুধু ফাঁসি ফিরে নূরজাহান বেগমের দিকে করুণ চোখে তাকিয়ে আবার সামনে থাকা মহিলার দিকে ফিরে মাথা নেড়ে বুঝালো সে মেট্রিক পাস করেছে। প্রিয়তা বুঝে গেছেন তার এখন যোগ্য পাত্র দেখার বয়স নয়, শুধু বিয়েটা হলেই হলো। বিয়েটা কি সত্যিই জরুরি? হ্যাঁ, এখন খুবই জরুরি, কারণ এখন সে এই পরিবারে বোঝা হয়ে দাঁড়িয়েছে। ছোট বোনেরা তার জন্য শ্বশুরবাড়িতে মুখ দেখাতে পারছে না। তার মা নাকি রাস্তাঘাটে যেতে পারে না। অনেকে বিয়ের কথা জিজ্ঞেস করে, তখন মায়ের সম্মান থাকে না। আচ্ছা, তাদের এই সম্মান কোথায় ছিল এত বছর? বাবা যখন ছোট ছোট 3 বোনদের তার হাতে উঠিয়ে দিয়ে পরকালে ফাড়ি দিলেন, তখন আমার কথা কি একবারও ভেবেছিল? যখন মানুষের বাড়িতে গিয়ে টিউশনি করাতাম, তখন কোথায় ছিল তাদের সম্মান? যখন কাজের খোঁজে বিভিন্ন জায়গায় না গিয়ে খেয়ে ঘুরে বেরিয়েছি, তখন কোথায় ছিল তাদের সম্মান? যখন নিজের খাবার, ভালো জামা কাপড় পরার চিন্তা না করে তাদের দিয়েছি, তখন কোথায় ছিল তাদের সম্মান? যখন নিজে প্রতিষ্ঠিত হয়ে 3 বোনকে 2 বোন থেকে 2 বোনকে বিয়ে দিয়েছি, আরেকটাকে কলেজে পড়াচ্ছি, তখন তাদের সম্মান ইজ্জত কোথায় ছিল? আজ আমার জন্য তাদের নাকি প্রশ্নের সম্মুখে হতে হয়, তাই আজ তাদের এত অভিযোগ। কই, আমার তো তখন কারো উপর অভিযোগ ছিল না। সব কষ্টগুলোকে হাসি মুখে মেনে নিয়ে সব কিছু এক হাতে সামলিয়ে নিয়েছি। কথাগুলি ভাবতে ভাবতে কখন যে চোখের সীমান্ত পেরিয়ে গাল বেয়ে অশ্রুগুলো নিচে পড়ছে সেদিকে খেয়াল নেই প্রিয়তার।
দীর্ঘশ্বাস নিঃশ্বাস ফেলে খাটের সাথে হেলান দিয়ে কপালে হাত রাখতে নূরজাহান বেগম দৌড়ে এসে প্রিয়তার সামনে বসে উৎকণ্ঠা বলল, কিরে তুই কি ঘুমাচ্ছিস? প্রিয়তা তড়িগড়ি করে উঠে বসে, কি হয়েছে মা? কোনো সমস্যা? হাসি মুখে বলল, আরে না, খুশির খবর। কি, আজ তোকে যারা দেখতে আসছিল তাদের নাকি তোকে পছন্দ হয়েছে, এমনকি ছেলে নাকি বলেছে মায়ের পছন্দই তার পছন্দ। কি মা, আনুগত্য সন্তান, এসব ছেলেই ভালো হয়। মা, ছেলেটা মাত্র 8 পাস, তাতে কি হয়েছে? বেশি পাশ করে তোকে কি করবে? পড়াবে? তোর যদি বেশি পড়াতে ইচ্ছে করে তাহলে বিয়ের পর পড়িয়ে নিস, তোর কলেজে ভর্তি করিয়ে দিস, তাহলেই তো হলো। প্রিয়তা বিরক্তিকর গলায় বলল, ওই মহিলার সাথে কথা বলে দেখছি তোমার মাথাটাও গেছে। আমি কলেজের শিক্ষক শুনে যে লোক জিজ্ঞেস করে আমি মেট্রিক পাস করেছি কিনা, তাহলে ওই ফ্যামিলির কথা একবার ভেবে দেখেছো? আমি কিছু ভাবতে চাই না, বিয়ে তোকে করতেই হবে, তোর কপালে লিখে আছে বলে মেনে নে মা। এই বয়সে তোকে কে বিয়ে করবে বল? তুই একটাবার নিজেই ভেবে দেখ, আমি কিছু বলবো না। প্রিয়তার তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে, ঠিক আছে, এতে যদি তোমরা মনে করো তোমাদের সবার মান মর্যাদা বাড়বে তাহলে বিয়েটা আমি করব, কারণ সারা জীবন তোমাদের জন্যই তো নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছি, আজও না হয় দিলাম। এয়ারপোর্টে অপেক্ষা করছে মোশাররফ হোসেন। বড় ছেলে নিবিড় বাড়িতে আসছে 2 মাস পর। ব্যবসার কাছে সে প্রায় বিভিন্ন দেশে যেতে হয়। এবার সুইজারল্যান্ড থেকে পার্সোনাল ফিতর তনুষাকে নিয়ে ফিরে এসেছে সে। এই মেয়েটাকে মোশাররফ হোসেনের বড় বিরক্তকর লাগে, কিন্তু ছেলের মুখের দিকে তাকিয়ে কিছু বলে না। নিবিড় মোশাররফ হোসেনের কাছে এসে, কেমন আছেন বাবা? মোশাররফ হোসেন তনুষার দিকে তাকিয়ে, ভালোই তো ছিলাম, কিন্তু এখন তেমন একটা ভালো লাগছে না। হাই আঙ্কেল, কেমন আছেন? মোশাররফ হোসেন বিরক্তি নিয়ে, আচ্ছা মা, দর্জির দোকানে কাপড়ের বড়ই অভাব তোমার জন্য। তনুষা হাসি মুখটা নিমজ্জিত করে, আঙ্কেল আপনি এসব কি বলছেন? কাপড়ের অভাব হবে কেন? এটা তো এখন প্রেশন। নিবিড়কে ব্যাগপত্র গাড়িতে রাখতে দেখে মোশাররফ হোসেন ভাবলেন নিবিড় আসার আগে এই মেয়েরে একটু সাইজ করি। আচ্ছা মা, এটা যদি প্যাশন হয় তাহলে এইটুকু পরার দরকার নেই, কারণ আমার মতো পরে অনেকেই ভাববে তুমি ফকির, টাকা পয়সা নেই, মিদে এসব ছোটোখাটো জামা কাপড় পরে আসো। কেউ তো আর জানে না আমার ছেলে মাস শেষে তোমার হাতে মোটা অঙ্কের টাকা তুলে দেয়। তানুষা কথাগুলো অপমানবোধ করতে নিবিড়ের বাবা বলে মুখ বুজে সহ্য করে নিয়েছে। জুহি কলেজ থেকে এসে নিজের রুমে দরজা বন্ধ করে দিয়েছে সালমা বেগমের মুখের উপর। এই মেয়েটার একটাই সমস্যা, কিছু হলে দরজা বন্ধ করে বসে থাকবে। সালমা বেগম ভেবে পায় না দরজা বন্ধ করে বসে থেকে কী লাভ। এদিকে ছেলেটাও বাড়ি আসছে, এসে যদি দেখে জুহি রাগ করে আছে তাহলে আমার অবস্থা পুরোই খারাপ করে ছাড়বে। আমি যে তার মা হয়তো সেটাও ভুলে যাবে। সালমা বেগম জুহির দরজায় এসে কিছুক্ষণ ধাক্কাধাক্কি করে আবার নিজের কাজে মন দিলেন। নিবিড় বাড়িতে এসে জুহিকে ডাকতে লাগলো। সালমা বেগম কপালে হাত দিয়ে, এবার কি হবে? মেয়েটা আমাকে আজ কথা শোনাতে ছাড়বে না। মা, ও মা, কোথায় তুমি? নিবিড় সালমা বেগমকে ডাকতে ডাকতে সোফায় এসে বসলো। সালমা বেগম এগিয়ে এসে, এই তো বাবা, তোদের এত দেরি হলো কেন? আর বলো না, রাস্তায় যে জ্যাম। আচ্ছা মা, জুহি কোথায়? পাগলিটাকে দেখছি না কেন? সালমা বেগম ঢুক গেল। কি বলি বল, কলেজে কি হয়েছে কে জানে, সেখান থেকে এসে দরজা বন্ধ করে আছে। আর তুই তো জানিস ওর রাগ কিংবা মন খারাপ হলেই এমন করে। নিবিড় সালমা বেগমকে কিছু না বলে জুহির রুমের দরজার সামনে দাঁড়িয়ে, জুহি, এই জুহি, বাইরে আসার পরেও দরজা খুলবি না? কথাটা বলতে দরজাটা খুলে জুহি নিবিড়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। জুহির ভালো লাগা মন্দ লাগা সবই নিবিড়কে বলে নিজেকে শান্ত করে, কিন্তু আজ সে যা শুনে এসেছে সেটা তো আর নিবিড় কিছুই করতে পারবে না। জুহির ফুপিয়ে ফুপিয়ে কান্না দেখে নিবিড়েরও কান্না পাচ্ছে। জুহির কান্না নিবিড়ের মোটেও সহ্য হয় না। কি হয়েছে তো, বলবি তো আমাকে? জুহিকে এনে খাটে বসালো। মোশাররফ হোসেন আর সালমা বেগম এসে দাঁড়িয়েছে, কেউ কিছু বলছে না। নীরব হয়ে দেখা ছাড়া এখন তাদের কোনো উপায় নেই। নিবিড় জুহির চোখ মুছে দিয়ে আদুরো গলায় বলল, কি হয়েছে বোন, বল না। আমাদের কলেজের ম্যাডামের বিয়ে হয়ে যাচ্ছে। কথাটা বলে বলে আবার কান্না করতে শুরু করলো। জুহি, ম্যাডামের বিয়ে হবে না? ওনার তো বিয়ে আরও আগেই করা উচিত ছিল। এখন হয়তো ওনার মনে হয়েছে বিয়ে করার সময় হয়েছে, করুক না, তাতে তোর ক্ষতি কী? উনি বিয়ে করলে আমায় কি আর আগের মতো ভালোবাসবে? সব তো ওনার বরকেই দিয়ে দিবে। জুহির কথা শুনে নিবিড় না হেসে পারল না। ছোট্ট একটা হাসি ফুটিয়ে তোলে বলে,
তুই কি এখনো বাচ্চা? আমায় বলতো। জুহি, মানুষের বিয়ের একটা বয়স থাকে, উনি কিন্তু সেটা অনেক আগেই পার করে এসেছেন। এখন হয়তো ওনার মনে হয়েছে বিয়েটা করা ওনার জন্য খুব জরুরি। এতে তুই কিংবা কেউ বাধা দিতে পারিস না। আর তুই ওনার বাধা দেওয়ার কোনো বিশেষ ব্যক্তিও নয় যে তোর কথা উনি বিয়ে করবে না। তুই জানিস না ভাইয়া, কলেজের সবার থেকে ম্যাডাম আমাকেই বেশি ভালোবাসে, খুব আগলে রাখে আমায়। তোকে একদিন বলেছিলাম না ওই ম্যাডামের কথা? আমার এখন মনে নেই। আচ্ছা, এখন তুই কি করে জানলি তোর ম্যাডামের বিয়ে? ম্যাডাম আমায় দাওয়াত করেছে, বলেছে সবাইকে নিয়ে যেন আমি ওনার বিয়েতে যাই। এখন তুই বল, ওনার বিয়ের দাওয়াত খেতে গেলে কি আমার কষ্ট হবে না? কথাটা শুনে নিবিড় হা হা করে হেসে, আচ্ছা ঠিক আছে, তোর ম্যাডামের সাথে আমায় কথা বলিয়ে দিস। তখন বলবো, ম্যাডাম আপনি আমার বোনকে ছেড়ে যাবেন না, সে আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে। ভাইয়া। নূরজাহান বেগম প্রিয়তার কথা মতো ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করলেন। গায়ে হলুদের দিনও কেউ কলেজে যায় নূরজাহান বেগম সেটা ভেবেই পায় না। বয়স হয়েছে তো কি হয়েছে, একটু আনন্দ করতে দোষ কি? এবার অনিলা সকালে বাপের বাড়ি চলে এসেছে। এসেই প্রিয়তাকে না দেখে নূরজাহান বেগমকে গাদা কথা শুনিয়ে দিল। এবার মেয়ে উপমা নিজের মাকে এইভাবে বকাঝকা করতে দেখে, মা তুমি শুরু করেছোটা কি? খালামণি তো একটু পর চলেই আসবে, তাই না? উপমা, তোকে কেউ এখানে কথা বলতে ডাকেনি, যাই এখান থেকে। উপমা গম্ভীর হয়ে নূরজাহান বেগমের কাছে চলে গেলেন। প্রিয়তা ক্লাস শেষ করে বাহিরে আসতে জুহি পিছন থেকে ডেকে উঠল, ম্যাডাম। প্রিয়তা পিছনে ফিরে তাকিয়ে জুহিকে দেখে মুচকি হেসে, জুহি। জুহি কিছু না বলে ছলছল চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে দৌড়ে এসে প্রিয়তাকে জড়িয়ে ধরল। প্রিয়তা কিছুটা অবাক হয়ে স্তব্ধ হয়ে আছে। কি হয়েছে মেয়েটার? আস্তে করে ফিটে হাত দিয়ে জড়িয়ে, কি হয়েছে জুহি, তুমি কাঁদছো কেন? কলেজে কেউ কিছু বলেছে? ক্লাসেও দেখলাম মনমরা হয়েছিলে। সবার সামনে জিজ্ঞেস করব না বলেই কিছু বলিনি। ম্যাডাম আপনি আমাকে ছেড়ে যাবেন না? আপনার বিয়ে হয়ে গেলে নাকি আপনি আর কলেজে আসবেন না? প্রিয়তা জুহির চোখের পানি মুছে দিয়ে, তোমাকে কে বলেছে এসব কথা? বিয়ে করলে যে কলেজে আসা যায় না এটা ঠিক না। তবে হ্যাঁ, এ নিয়ে আমার বরের মায়ের প্রবলেম, ভ্রান্ত ভুল ধারণা কিছু আছে, সেগুলো কাটিয়ে শীঘ্রই আমি তোমাদের কাছে ফিরে আসব। এবার বলো, তোমাকে কে বলেছে আমি আর আসবো না? রিয়া বলেছে। বলল আমার আপু বিয়ের পর হয়তো আর কলেজে আসবে না। ম্যাডাম বিশ্বাস করুন, আমি আপনাকে অনেক মিস করব। ভাইয়ার পরে কেউ যদি আমায় ভালোবাসে সেটা হলেন আপনি। পাগলি মেয়ে, তুমি এক কাজ করো, আজ বিকেলে আমাদের বাসায় চলে আসো। তোমার বাসার নাম্বারটা দিও তো, আমি কথা বলে তাদের ইনভাইট করব। জুহি নাম্বার দিয়ে প্রিয়তার কাছ থেকে ক্লাসে চলে গেল। প্রিয়তা জুহি চলে যাওয়ার দিকে তাকিয়ে হাসি মুখটা মলিন করে। আমার নিজের লোকরাও একবারও বলেনি আমায় মিস করবে, সবাই আমাকে তাড়াতে পারলেই যেন বাসে। আর এই মেয়েটা আমাকে এতটাই আপন ভাবে যে আমি চলে যাব শুনে সে কান্না করছে। প্রিয়তা কথাটা ভাবতে চোখের কাছে অশ্রুগুলো যেন আটকা পড়ে গেল। নিবিড় ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে আর অফিসের ফাইলগুলোতে চোখ বুলিয়ে দিচ্ছে। ল্যান্ডফোন বাজতে উঠে গিয়ে, আসসালামু আলাইকুম, নিবিড় বলছে। ওয়ালাইকুম সালাম, আমি প্রিয়তা, জুহির ম্যাডাম বলছি। আপনি সেই ম্যাডাম? কোন ম্যাডাম? না মানে আপনার বিয়ে হওয়ার কথা, তাই না? প্রিয়তা কিছুটা সময় নিয়ে, জি, আমি জুহির ভাই। আপনি জানেন আপনার জন্য জুহি অনেক কান্নাকাটি করে, আসলে আপনাকে অনেক ভালোবাসে। আর জুহি যদি কাউকে একবার ভালোবাসে তাকে নিজের কাছ থেকে হারাতে চায় না সহজে। সেটা আমি বুঝতে পেরেছি। আর ও খুব ভালো একটা মেয়ে। ঠিক, কিন্তু আপনার সাথে তো অনেক কথাই বলে ফেললাম। কী কারণে ফোন দিয়েছেন সেটাই জানা হলো না। প্রিয়তা গলায় একটু জড়তা নিয়ে, আসলে কাল আমার বিয়ে, ওইভাবে কোনো আয়োজন করা হয়নি, ঘরোয়াভাবেই হচ্ছে। জুহিকে আমি খুব ভালোবাসি, তাই আমি চাই আপনারা সবাই কাল বিয়েতে আসুন। আর জুহিকে বলেছি আজকেই চলে আসতে। ঠিক আছে, আমি বাবাকে বলে দিব। আসলে আমার অফিস আছে, আমি যেতে পারবো না। একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। জি বলুন। আপনার কি আগে বিয়ে হয়েছে নাকি এটাই প্রথম?
আসলে মেয়েদের তো এত দেরিতে বিয়ে খুব কমই হয়। আপনি ঠিক বলেছেন, কিন্তু এটা আমার প্রথম বিয়ে। আসলে জীবনে অনেক লড়াই করেছি, তাই বিয়েটা আর করা হয়নি। যাই হোক, আপনারা আসবেন কিন্তু। আসলে আমি খুব খুশি হব। নিবিড় কিছু বলতে গিয়েও যেন বলল না, গলাটা যেন আটকে ধরেছিল। প্রিয়তা ফোন রেখে দিয়ে রিক্সা নিয়ে বাসায় চলে আসলো। প্রিয়তাকে বাড়িতে ঢুকতে দেখে উপমা দৌড়ে এসে, খালামণি কেমন আছো? আলহামদুলিল্লাহ মা, তুমি কেমন আছো? আমি একদম জোশ। প্রিয়তা মুচকি হেসে, পাকা মেয়ে একটা। এবার ঘর থেকে বেরিয়ে এসে রাগী স্বরে বলল, তুই আসলে কি প্রমাণ করতে চাস আপু? আমি একটু খুলে বলবি? প্রিয়তা মাথা তুলে তাকিয়ে, কি হয়েছে? আজও কি তোর কলেজে যাওয়া এতই প্রয়োজন ছিল? মানুষ কি বলবে? বিয়েটা তো করছিস নিজের এককাল ফিরিয়ে, এখন আবার মানুষের কথা শোনানোর জন্য এত উঠে পড়ে লেগেছিস কেন? আমার আর অনিলার শ্বশুরবাড়ির লোক এসেছে, তাদের আপ্যায়ন বলে তো একটা কথা আছে, নাকি সেটাও তোর ধারণার বাহিরে? মা একা হাতে কি সব সামলাতে পারে? তোদের বাড়িতে তো আমরা এসে পড়ে থাকি না, 2-1 দিনের জন্য আসি, সেটাও কি কাজ করে আমাদেরকেই খেতে হবে? ইবা ঝাঁঝিয়ে কথাগুলো বলছে আর প্রিয়তা মুগ্ধ চোখে দেখছে। খানিক সময় পার করে কিছু না বলে মুখে হাসি রেখা ফুটিয়ে ঘরে চলে গেল। ড্রয়িং রুমে আত্মীয় স্বজনরা এসেছে, কেউ বসে পান চিবোচ্ছে, কেউ বা চা। প্রিয়তাকে দেখে ইবার শাশুড়ি বলল, কি গো মা, আজকের দিনও কাজে যাওয়া লাগে? আমরা আসছি তোমাকে বাড়িতে, আর তুমিই নেই। এবার সেই ব্যাপারে কিছু না বলে বলল, কেমন আছেন খালা? সেই আর ভালা, বাতের ব্যথাটা ইদানিং খুব বাড়ছে। বউডারে কত করে কইলাম এখন যাবো না, কিন্তু কোনো কথাই শুনলো না। ঠিক আমারও ধৈর্য বেঁধে নিয়ে এলো। খুব ভালো করছে। আপনি বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। নূরজাহান বেগম হলুদ আর লাল ফাড়ের একটা শাড়ি এনে প্রিয়তাকে না দেখে খাটে রেখে দিয়ে নিজের রুমে আবার গেল গয়না নিয়ে আসার জন্য। প্রিয়তা ওয়াশরুম থেকে এসে শাড়িটা দেখে তাচ্ছিল্যের হাসি মুখে ফুটিয়ে মাথা নাড়ল। প্রিয়তা আসবো? কথাটা শুনে তাকিয়ে দেখে অনিলার শাশুড়ি সাইমা খাতুন অনিলার মেয়েটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়তা মুচকি হাসলো, আসুন খালা, আপনার শরীর কেমন আছে? এই তো মা, আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি হয়েছি তোমার বিয়ের কথা শুনে। জীবনে পরিবারের জন্য অনেক করেছ, এবার নিজের জীবনটাকে গুছিয়ে নাও। প্রিয়তা দীর্ঘশ্বাস ফেলে সাইমা খাতুনের পাশে বসেন। খালা, একমাত্র আপনিই সে লোক যে আমায় একটু বুঝেন। আপনাকে আমার কোনো ভালো লাগে জানেন? আমার নিজের মাও কখনো কখনো অবুঝ হয়ে যায়, কিন্তু আপনি আমাকে এতটাই বুঝেন যে মাঝে মাঝে আমি খুব অবাক হই। ছোটবেলা থেকে শুনে এসেছি মা বাবা নাকি সন্তানের মনের কথা বুঝে, কিন্তু আমার বেলা তা নয় খেলা। বাবাকে যতদিন কাছে পেয়েছি তখন তো এতটাও বুঝছিল না, কিন্তু মাকে কখনো দেখিনি আমার মনের লুকানো কথা একটু বুঝে নিতে। সাইমা বেগম কোল থেকে বাচ্চাটাকে শুয়ে শুয়ে তার মাথায় হাত বুলিয়ে, আমি মাঝে মাঝে তোমাকে নিয়ে অনেক ভাবি। একটা মেয়ে চাইলে সব পারে। তোমাকে দেখে অনেক কিছু শেখার আছে প্রিয়তা। একটা মেয়ে তিলে তিলে নিজেকে গড়ে তুলেছে, সেই গল্পটা কি কখনো কেউ জানতে চেয়েছে? না, চায়নি, কেউ চাইবেও না। সবার জন্যই তো নিজেকে উজাড় করে দিয়েছ। তার বিনিময়ে তুমি পেয়েছো 31 বছরের বুড়ির অপবাদ। অনিল আমার ছেলের বউ হতে পারে, কিন্তু তোমার মতো মন মানসিকতা সে পায়নি। আমার খুব আফসোস হয়, কেন জানো? আমার ছেলেটা যদি অনিলাকে না বিয়ে করে তোমাকে বিয়ে করতো। খালা, অনিলাও কিন্তু খারাপ নয়, হয়তো ওর রাগ একটু বেশি, মানিয়ে নিলে সব ঠিক হয়ে যাবে। সামিয়া বেগম মুক্সি আসেন, আচ্ছা বুঝেছি, নতুন সংসারে যাচ্ছ, নিজের দিকে খেয়াল রেখো। সবার মন রাখতে গিয়ে যেন নিজের কথা ভুলে যেও না। প্রিয়তা কিছু বলতে যাবে, তখন হঠাৎ করে কেউ এসে জড়িয়ে ধরতে প্রিয়তা অবাক হয়ে, জুহি? ম্যাডাম, আমি রিয়ার সাথেই চলে এলাম। ভাইয়াকে বলে ম্যানেজ করে চলে এসেছি। খুব ভালো করেছ খালা, ও আমার ছাত্রী, রিয়ার সাথেই পড়ে। কিন্তু মজার ব্যাপার হলো, আমার বিয়ে হয়ে যাচ্ছে শুনে সে কাঁদতে কাঁদতে বাড়ি মাথায় তুলে ফেলেছে। সামিয়া বেগম কথাটা শুনে না হেসে পারলেন না। জুহি অবাক হয়ে, কে বলে দিয়েছে আপনাকে এসব? ভাইয়া বলেছে। আসার সময় ভাইয়া বলেছিল আপনি ফোন দিয়েছেন, তাহলে ভাইয়া সব বলে দিয়েছে? একটু একটু।
রিয়া যা, ওকে নিয়ে যা। দুজনেই ফ্রেশ হয়ে নে। নূরজাহান বেগম বিড়বিড় করে ঘরে ঢুকে, কিরে তুই শাড়িটা পরিসনি? না মা। কিন্তু তুমি বিড়বিড় করছিলে কি নিয়ে? আর বলিস না, গহনার বাক্সটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছিলাম না। এই মেজাজটা বিগড়ে গেছে। তাই তাই তো। ওহ, এত কথা বলিস না তো। নেগুলো পরে নে, আমার অনেক কাজ পড়ে আছে, সেগুলো শেষ করে আসছি। রাতে প্রিয়তা সামান্য একটু হলুদ লাগিয়েছে, হাতেও সামান্য মেহেদি দিয়েছে। তাও জুহি জোর করে নিজে লাগিয়ে দিয়েছে। সবাই যে যার মতো করে ঘুমিয়েছে। জুহি প্রিয়তার রুমে এসে প্রিয়তার সাথেই ঘুমিয়েছে। মাঝরাতে প্রিয়তা অস্বস্তি লাগছে দেখে উঠে বসলো। নিজেকে খুব অসহায় লাগছে, খুব কাঁদতে ইচ্ছে করছে। এমন একজন কি এই পৃথিবীতে নেই যে তার সব দুঃখকে নিজের সাথে ভাগাভাগি করে নিবে, আমাকে নিজের মতো করে পড়ে নিবে, নিজের মনে সাজিয়ে নিবে হাজারখানেক কবিতা। আছে কি কেউ এমন? কথাগুলো ভেবে চোখ দুটো যেন ভারী হয়ে আসছে। উঠে গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে লোহার গ্রিলগুলো শক্ত করে মুঠোয় চেপে নিয়ে দূর আকাশে তাকিয়ে আছে। সাদা মেঘগুলো ছাদটাকে ডেকে দিয়ে যাচ্ছে। তারা ছুটে চলছে নিজের ঠিকানায়। পিছনে তাড়া করছে আরও কয়েক খণ্ড মেঘ। প্রিয়তা নিজের অজান্তে হাসি দিয়ে, হয়তো সামনের মেঘটাই আমি, আর পিছনের মেঘগুলো ছিল আমার ভাবনা, আমার অতীত, আমার অভাব, আমার 3 বোনের ভবিষ্যৎ। হয়তো সেসব পিছন থেকে তাড়া করেছে বলেই তো আজ আমি প্রিয়তা। হঠাৎই মনে পড়ল জাহিলের কথা, লোকটার সাথে আমার বিয়ে। এখন অনেক আধুনিক যুগ, বিয়ের আগে নাকি ছেলে মেয়ের অনেক কথাই থাকে, কিন্তু জাহিল একটাবার ফোন দেয়নি, একটাবার জানতেও চায়নি আমার মতামত। এতটা কি মা বাধ্যগত ছেলে? হয়তো তাই। সকাল সকাল প্রিয়তার ঘুম ভেঙে গেল। উঠে গিয়ে সবার জন্য চা বানালো। সকালবেলা ঠিক সময় চা না ফেলে এবার মাথা ঠিক থাকে না, চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলবে। সে কথা চিন্তা করে নূরজাহান বেগমও উঠে এসে, কিরে তুই চা না করে আমাকে ডাকলেই তো পারতি। সমস্যা নেই, বিয়ে হয়ে যাচ্ছে বলে চা করা যাবে না, সেটা কোনো আইনে নেই। প্রিয়তার কথায় নূরজাহান বেগম কিছু বললেন না। চায়ের একটা কাপ নিয়ে এই রুমে চলে গেলেন। দুপুর গড়িয়ে এসেছে, সবাই সাজসজ্জা নিয়ে ব্যস্ত, কিন্তু প্রিয়তাকে সাজানো নিয়ে কারো তেমন মাথা ব্যথা নেই। উপমা বসে বসে গেম খেলায় ব্যস্ত, তাকে খুব সুন্দর দেখাচ্ছে। 10 বছর উপমার দিকে তাকিয়ে প্রিয়তা হেসে, তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে খালামানি, তুমি যখন বউ সাজবে দেখবে তোমাকেও খুব সুন্দর লাগবে। উপমা আরও কিছু বলতে যাবে, তখন ইবে এসে ধমকিয়ে, উপমা তুই এখানে যা তো, তোর আব্বুকে ডেকে নিয়ে আয় বাহিরে থেকে। আর আপু তুই এইভাবে জোকারের মতো বসে আছিস কেন? যা রেডি হয়ে নে। আমি নিজে সাজবো? তাহলে তোকে কে সাজাবে? বুড়ো বয়সে ঢং করিস না তো, অনেক দেখিয়েছিস। নূরজাহান বেগম আস্তে করে বলল, তুই সাজিয়ে দে না, বিয়ের দিন নিজের হাতে সাজলে কেমন দেখায় না? মা তুমিও না, আপুকে সাজালে আমি নিজে কখন সাজবো? তোমার মেয়ের এসব নেকামি দেখতে আমার মোটেও ভালো লাগে না। জুহি এতক্ষণ তাকিয়ে সব দেখছিল। কাল থেকে সে খেয়াল করে যাচ্ছে সবার আচরণগুলো। এরা মানুষ নাকি মানুষ রূপে ডায়নি? জুহি এগিয়ে এসে প্রিয়তাকে জড়িয়ে ধরে, আপনারা শাস্তি দেন, যান, আমি ম্যাডামকে সাজাবো। এবার চলে যেতেই রিজিয়াও এগিয়ে এসেছে। জুহি প্রিয়তাকে নিজের হাতে সাজাতে বসে গেল। প্রিয়তার চোখের পানির কারণে চোখের কাজল লাগাতে পারছে না। জুহিও যেন নিজের অজান্তেই কেঁদে ফেলল। প্রিয়তাকে কিছু জিজ্ঞেস করার সাহস তার নেই, কিন্তু সে কাল থেকে এইটা বুঝে নিয়েছে এই পরিবারে তার ম্যাডাম মোটেই ভালো নেই। বরপক্ষে এসেছে কয়েকজন নিয়ে, সাথে জাহিলের মা। তারা এসে ড্রয়িং রুমে বসতে মোশাররফ হোসেনে এক সামলা বেগম এসেছেন। জুহি তাদেরকে নিয়ে প্রিয়তার সাথে পরিচয় করিয়ে দিল। প্রিয়তা কিছুক্ষণ কথা বলতে হঠাৎ জুহি সালমা বেগমকে বলল, মা ভাইয়া আসেনি? না রে, ও অফিসের কাজ আছে বলে আসলো না। জুহি আর কিছু বলল না। মোশাররফ হোসেন ড্রয়িং রুমে বরপক্ষের সাথে গিয়ে বসে পড়লেন। সবাইকে দেখছেন, জাহিলকে দেখে মোটেও ওনার ভালো লাগেনি। বিরক্তকর চোখ নিয়ে সব কিছু দেখে যাচ্ছেন তিনি। একটু পর ইবার স্বামী জাফর এসে কাজী সাহেবকে বললেন বিয়ে পড়ানোর জন্য। কাজী সাহেব বিয়ে পড়ানোর জন্য দোয়া পড়া শুরু করতে মিম এসে দাঁড়ান,
সবাই যেন বিস্ময়কর চোখে সদর দরজার দিকে তাকালো। মিম এগিয়ে এসে জাহিলের সামনে দাঁড়াতে জাহিল ভয়ে ভয়ে উঠে দাঁড়িয়ে, তুমি এখানে? মিম তাচ্ছিল্য হাসি দিয়ে, অবাক হচ্ছ? জিহাল দাঁত মুখ চিবিয়ে, এখানে কেন এসেছো তুমি? কেন এসেছি তুমি বুঝতে পারছো না? ভয় পাচ্ছ তাই তো? এখন আমি আসছি, একটু পর পুলিশও আসবে, তখন দেখি তোমার এসব ছলছাতুরি কোথায় যায়। একে একে সবাই দাঁড়িয়ে পড়ল। জাফর মিমের কাছাকাছি এসে, আপনি কে? এখানে এসে ঝামেলা করছেন কেন? সেটাই তো সমস্যা। আমি কে? আমি ওর বিয়ে করা প্রথম স্ত্রী। মেয়ে বিয়ে বিচ্ছেদ এইসব খবর নেননি? ছেলের আরেকটা বউ আছে, 1 বছরের একটা বাচ্চা আছে। কথাটা শুনে সবাই স্তব্ধ, স্থির হয়ে গেছে। ইভা, অনিলা, নূরজাহান বেগম, সবার যেন জ্ঞান হারানোর অবস্থা। ভিতরের রুম থেকে সবাই দৌড়ে ড্রয়িং রুমে আসলো। মোশাররফ হোসেন নীরব দর্শকের মতো ফেল ফেল করে তাকিয়ে সব কিছুকে বুঝার চেষ্টা করছেন। সবাই আসলেও প্রিয়তা উঠে আসেনি। কিছু একটা যে হয়েছে তা ঠিক বুঝতে পেরেছে। জাফর মিমকে কবজি ধরে টেনে, আপনার সমস্যা কি? ভেঙে বলবেন? এটা ভদ্রলোকের বাড়ি, আপনি এখনো কিছু বুঝতে পারেননি? এই যে শয়তান বদমহিলাটি দাঁড়িয়ে আছে, ওনাকে জিজ্ঞেস করুন। ছেলের বিয়ে দেওয়া হচ্ছে, এমন বিয়ের কপালে জাটা মারি আমি। কথাটা বলে দৌড়ে এসে জাহিলের কলার টেনে, তুই কোনো কথা বলছিস না কেন? এবার সহ্য করতে না পেরে মেমকে নিজের দিকে ঘুরিয়ে, ও আমাদের বাড়ির জামাই হতে যাচ্ছে, আর তুমি কিনে ওর কলার টেনে ধরেছ? আপনাদের জামাই তো পরে হবে, আগে আমার স্বামী। আমি আমার স্বামীকে যা ইচ্ছে তাই করবো, তাতে আপনাদের কি? ইভা কথাটা শুনে আর কিছু বলতে পারল না। এর মাঝে পুলিশ এসে জাহিলকে থানায় নিয়ে গেল। জাহিলকে নেওয়ার পর সব কিছু যেন থমথম হয়ে গেছে। নূরজাহান বেগম কান্নাকাটি শুরু করেছে। কি হবে প্রিয়তার? কত কষ্ট করে যা একটা ছেলে জোগাড় করলাম, শেষে কিনা বিয়েটাই হলো না। এখন মেয়েটার কি হবে? 5 জনে 5 কথা বলতে এখন আর মুখে বাঁধবে না। আল্লাহ কেন আমায় এসব দেখার আগে উঠিয়ে নিল না? কথাগুলো বলতে বলতে ফলাপ করে বকতে লাগলেন। প্রিয়তা যেন স্তব্ধ, স্থির হয়ে গেছে। পাথরের মূর্তির ন্যায় বসে আছে সে। আত্মীয় স্বজনেরা মুখের উপর অনেক কথা বলেই বিদায় নিল। জুহি প্রিয়তার পাশে বসে আছে। ইবা আর অনিলা ক্রোধ দেখিয়ে প্রিয়তার রুমে গিয়ে, কিরে তুই এখনো বসে আছিস? ফাঁসি দেসনি? আরে তোর তো মরে যাওয়া উচিত। বুড়ো বয়সে যা একটা পাত্র জোগাড় করেছে মা, সেটাও শেষমেশ তোর কপালে জুটল না। তোর জায়গা যদি আমি হতাম না, আরও আগে আত্মহত্যা করতাম। তোর জন্য আমরা সমাজে আর মুখ দেখাতেও পারবো না। ইবার চেঁচানো কথাগুলো শুনে প্রিয়তা ইবার দিকে তাকাতে, কার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে? এবার তোর সন্তানের জন্য জাফরের কাছে হাতে পায়ে ধরেছি। অবৈধ সন্তান নিয়ে যখন জাফর তোকে মেনে নিচ্ছিল না, তখন তোর শাশুড়ি 10 লাখ টাকার বিনিময়ে তোকে ঘরে তুলে নিয়েছে। সে টাকা আমার বাবার তোর জন্য রেখে যায়নি, আমি দিয়েছি, এই বুড়ো বোনটাই দিয়েছে। আর আজ আমি তোদের কাছে এতটাই বোঝা হয়ে গেছি। কথাগুলো প্রিয়তা মনে মনে বললেও শব্দ করার সাহস যেন তার নেই। এবার থামতেই এবার অনিলা বলল, আপু বিশ্বাস করো, তোকে দেখলে আমার ঘৃণা লাগে, তোকে দেখলে আমার রাগ হয়। তোর এই জীবনটা পুরোই বৃথা। এতদিন তো ভালোই ছিলি। তুই কি ভাবিস আজ থেকে তোকে সবাই সহজভাবে মেনে নিবে? তোকে ভালো চোখে দেখবে? দেখবে না। সবাই বলবে নিশ্চয়ই তোর কোনো সমস্যা আছে, যার কারণে তোর বিয়ে হতে হতেই ভেঙে যায়। সালমা বেগম জুহিকে নিয়ে একপাশে দাঁড়িয়ে সব শুনছিল। সালমা বেগমের ইচ্ছে করছে এই 2টা মেয়েকে কষিয়ে থাপ্পড় দিতে। যে মেয়েটার বিয়ে ভেঙেছে তার মনের অবস্থাটা কেউ একটাবার দেখলো না। একটা মেয়ের তখন কতটা কষ্ট হয়, এই মেয়েগুলোর সে ধারণা নেই। ওরা বোন হয়ে কীভাবে পারে এসব করতে? এবার প্রিয় তার হাত টেনে হেঁচড়ে খাট থেকে নামিয়ে ড্রয়িং রুমে নিয়ে যাচ্ছে। এবার আমার লাগছে, এবার আমাকে ছাড়, বিশ্বাস কর আমি হাতে ব্যথা পাচ্ছি। এবার যেন কানেই যাচ্ছে না কথাগুলো। সালমা বেগম দৌড়তে গিয়ে যেন থেমে গেল, কারণ এবার চেহারায় ভয়ঙ্কর আগুনের মতো ফুটে উঠেছে। মা, তোমার এই মেয়েকে এ বাড়ি রাখা আর সম্ভব নয়। ও যদি এ বাড়িতে থাকে, তোমার যা আরেকটা মেয়ে আছে তাকে আর বিয়ে দিতে পারবে না। ওর মতো বেহায়া অপয়া অলক্ষী মেয়ে দুনিয়া তার একটাও নেই। তুমি যদি এই অপয়ার সাথে কোনো সম্পর্ক রাখতে চাও, তাহলে আমরাই তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। নূরজাহান বেগম কি বলবে?
বুঝতে পারছে না কি থেকে কি হয়ে গেল। মেয়েটা তো বিয়ে করতে চায়নি, আমি তো জোর করলাম। নূরজাহান কিছু বলার আগে মোশাররফ হোসেন বললেন, 1 মিনিট। জোরালো কণ্ঠটা শুনে সব নিস্তব্ধ হয়ে গেল। সবাই অবাক হয়ে মোশাররফ হোসেনের দিকে তাকিয়ে আছে। আমি মোশাররফ হোসেন, আমার ছেলে নিবিড় এই শহরের বিখ্যাত বিজনেসম্যান ইশতিয়াক ইসলাম নিবিড়। আপনাদের যদি কোনো সমস্যা না থাকে, আমি এই মেয়েকে আমার ছেলের বউ করে নিতে চাই। কথাটা শুনে জুহি দৌড়ে বাবাকে জড়িয়ে ধরে আস্তে করে, আব্বু, আমি এতক্ষণ সব দেখেছি, বুঝেছি, সবটা বুঝেছি। এমন লক্ষ্মী এবং ধৈর্যশীল মেয়ে এই জগতে খুঁজে পাওয়া খুবই মুশকিল। তোমরা তো বোন, তাই না? আমার ভাবতে অবাক লাগে, বোন হয়ে বোনকে এতটাই অপমান অসম্মান কেউ করে। আমি মোশাররফ এখানে দাঁড়িয়ে বলছি, একদিন তোমরাই ওর ফাঁয়ে ধরে ক্ষমা চাইবে। অনিলের দিকে তাকিয়ে, এই মেয়ে, তুমি বললে না ওকে দেখলে তোমার ঘৃণা হয়? আজ আমি বলে যাচ্ছি, একদিন তুমি নিজেই ওকে দেখে তোমাকে ঘৃণা করবে, হিংসায় জ্বলে পুড়ে ছাই হবে। নূরজাহান বেগম তড়িতভাবে উঠে গিয়ে মোশাররফ হোসেনের সামনে দাঁড়িয়ে, আপনি সত্যি আপনার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিবেন? হ্যাঁ দিব, তবে একটা শর্তে। আপনি যা বলবেন আমি রাজি। দেনা পাওনা যা লাগে আমি দেব। আমার মেয়ে চাকরি করে। কথাটা শুনে মোশাররফ হোসেন এবার তীক্ষ্ণ চোখে তাকাতে এইবার বলল, মা তুমিও না? তোমার এই আফদ মেয়েকে কেই বা বিনা পয়সায় ঘরে তুলে নেবে? উনি বিজনেসম্যানের বাবা, বিজনেসের চাল উনি খুব ভালোই জানবেন। আর আমার মনে হয় না ওনার ছেলে সুস্থ বা স্বাভাবিক, হয়তো প্রতিবন্ধীও হতে পারে। কেউ তো আর জেনে বুঝে এই বুড়িটাকে ঘরে তুলে নিবে না। দাঁত মুখ খিচিয়ে কথাগুলো এবার বলতে মোশাররফ হোসেন ধমক দিয়ে, এই মেয়ে, তোমার সাথে আমি কোনো কথা বলছি না। তোমার মতো এত নীচ একটা মেয়ের সাথে কথা বলে আমার সম্মান আমি নিচে নামাতে চাই না। আমার ছেলে কি সেটা তুমি আসলেই দেখতে পাবে। আর আমি তোমাকে আমার ঘরের লক্ষ্মী দিয়ে প্রমাণ দিব। তোমার মতো বেয়াদব মেয়ের থেকে ও 1000 গুণ ভালো। নূরজাহান বেগমকে উদ্দেশ্য করে বলল, আমার কিচ্ছু চাই না, শুধু চাই আমার ঘরের লক্ষ্মীর সাথে আপনাদের আর কোনো সম্পর্ক থাকবে না। সালমা বেগম মোশাররফ হোসেনের কাছে গিয়ে, তুমি এসব কি বলছো? তোমার ছেলে মেনে নিবে? আমার খুব ভয় হচ্ছে গো সালমা। ছেলে আমার রাজি, আমি করাবো। জুহি, তোর ভাইয়াকে ফোন দিয়ে এক্ষুনি এখানে আসতে বল। দুই খুশিতে যেন আত্মহারা। সাথে ফোন নিয়ে নিবিড়কে জরুরিভাবে আসতে বলে দিল। নিবিড় হন্ততন্ত হয়ে ছুটে আসলো প্রিয়তাদের বাড়িতে। নিবিড়কে দেখে সবাই অবাক, ইভেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। লম্বা ছড়া পরশা, মুখ ভর্তি সাবদারি, এক অন্যরকম মায়া আছে লোকটার মুখে। এবার ভেবে পেনে, সত্যিই কি এই ছেলে বিয়ে করবে? জীবনেও না। তবে এই ছেলেকে হাতছাড়া করা যাবে না। বুড়িটাকে বিয়ে করতে রাজি না হলে রিয়ার কথা যেই করে হোক বলতে হবে। কথাটা ভাবতেই যেন এবার মনে স্বস্তি ফিরে এলো। নিবিড় এসে বিস্ময়কর চোখে চারিদিকে একবার তাকিয়ে, বাবা, আপনি আমি এখানে কেন এত জরুরিভাবে ডাকলেন? আপনি জানেন আমি মিটিং থেকেই ছুটে আসলাম। মোশাররফ হোসেন গম্ভীর হয়ে বসে আছে। সবাইকে উদ্দেশ্য করে বলল, আপনারা একটু আমাকে একা আমার ছেলের সাথে কথা বলতে দিন। কথাটা বলতে সবাই উঠে গেল। এবার বলল, আমি থাকি। মোশাররফ হোসেন রাগান্বিত চোখে তাকাইতেই এবার চলে গেল। এবার ফাইসারি যেন বেড়ে চলছে। নিবিড় কি করবে এই বিয়ে? নিবিড়কে ইশারা করে বসতে বলে, আমি তোর বিয়ে ঠিক করেছি, আর বিয়েটা এক্ষুনি হবে। মানে বাবা, আপনি এসব কি বলছেন? আমি এখানে সবাইকে কথা দিয়ে ফেলেছি, আর আমার এটা বিশ্বাস, আমার ছেলে কখনো আমার উপর কথা বলবে না, কারণ আমি সেই শিক্ষা দিইনি। মেয়েটা কে বাবা? জুহির ম্যাডাম। কিন্তু ওনার তো। নিবিড়কে থামিয়ে, না, বিয়েটা হয়নি। মোশাররফ হোসেন সব খুলে বলতে নিবিড় চুপ করে আছে, কিছু বলতে পারছে না। মনে মনে ভাবছে, বাবা কি করে এমন একটা কথা আমাকে বলতে পারলো। তখনই জুহি এসে পাশে, ভাইয়া, আমিও চাই ম্যাডাম আমার ভাবি হয়ে আমাদের বাড়ি যাবে, আমার সঙ্গী হয়ে সারা জীবন আমার সাথে থাকবে। প্লিজ ভাইয়া, তুই রাজি হয়ে যা। নিবিড় নিচের দিকে তাকিয়ে আছে, কান্নাক্লান্ত টকটকে লাল চোখে। মোশাররফ হোসেন নিবিড়কে কিছু না বলে জাফরকে বলল, আমার ছেলে রাজি, কাজী সাহেবকে ডাকুন। কথাটা শুনে উদ্বিগ্নতা চোখে তাকে দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সংযত করে নিল নিবিড়। বউর সাথে বসে আছে প্রিয়তা, তবে নিজের বাড়িতে নয়, নিবিড়ের বাড়িতে। জুহি একটু আগে প্রিয়তাকে নিবিড়ের রুমে দিয়ে চলে গেল।
প্রিয়তা রুমের চারপাশে ভালো করে তাকিয়ে স্থির হয়ে বসে আছে। এত বড় রুম একটা মানুষের লাগে নাকি? তবে মানুষের মন চাহিদার শেষ নেই, হয়তো এক একজনের চাহিদা এক এক রকম। কথাগুলো ভেবে ঘড়ির দিকে তাকালো প্রিয়তা। প্রিয়তা নিবিড়কে এখনো দেখেনি, এমনকি নিবিড়ও না। প্রিয়তা আবারও ঘড়ির দিকে তাকিয়ে উঠে দাঁড়িয়ে টেবিলের সামনে গিয়ে বইয়ের সমাহার দেখে অবাক হলো। উনি নাকি ব্যবসা করে? তাহলে এসব বই পড়ার সময় রাখে কখন? অন্ধকারে ছাদে বসে আছে নিবিড়। মেঘের আড়ালে লুকিয়ে আছে ছাদ। আকাশে একটা তারাও দেখা যাচ্ছে না। হালকা ঠান্ডা বাতাসে নিবিড়ের মনে গিয়ে লাগছে, বাবা তার সাথে এমন কেন করলো? মানুষ কি জীবনে বারবার বিয়ে করে? কেন যে তখন জহির কথায় ওই বাড়িতে গেলাম? যদি না যেতাম তাহলে এখন আর আমাকে এত বড় একটা সময়ের সামনে দাঁড়াতে হতো না। সারা জীবন দেখে এসেছি বাবা মা কখনোই সন্তানের খারাপ চায় না। এখন আমার বাবা কোন ভালো করতে গিয়ে বয়স্ক একজন মহিলা আমার জীবনে নিয়ে এসেছে। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে নিবিড় ছাদেই ঘুমিয়ে গেল খেয়াল করেনি। প্রিয়তা বইগুলো গুছিয়ে খাটের এক কিনারায় শুয়ে পড়তে চোখে ঘুম ধরে গেল। সারাদিনের ক্লান্তিতে নিজেকে আর সামলাতে পারল না। ফজরের আজান কানে ভেসে আসতেই নিবিড় চোখ খুলে তাকিয়ে বিস্মিত হয়ে, ফজরের আজান দিচ্ছে, তার মানে আমি সারা রাত এখানেই কাটিয়ে দিলাম। অচেনা অজানা একজন মহিলা আমার রুমে আছে, উনিও নিশ্চয়ই ঘুমিয়ে আছে। যাওয়াটা কি এখন উচিত হবে? কিন্তু যেতে তো হবেই। নিবিড় কিছুটা সময় নিজেকে অনেক ভাবিয়ে উঠে গিয়ে নিজের রুমের সামনে দাঁড়াতেই দেখে দরজাটা খোলা। নিবিড় কিছুটা সময় দরজার সামনে দাঁড়িয়ে ইতস্ত বোধ করছে। তার কি ভিতরে যাওয়া উচিত? উনি কি ঘুমাচ্ছে নাকি জেগে? আল্লাহ আপনি রহম করেন, যা হবার হবে। কথাগুলো ভেবে নিবিড় দরজা খুলে অবাক হলো। দেখতে পরীর মতো একটা মেয়ে নামাজ পড়ছে। আমি কি কোনো ভুল রুমে চলে আসলাম নাকি? আমার বিয়েতে তো কাউকে ইনভাইট করা হয়নি। তাহলে এত মায়াবী এই মেয়েটাকে? প্রিয়তা নামাজের সালাম ফিরিয়ে নিবিড়ের দিকে চোখ পড়তে, আসসালামু আলাইকুম। নিবিড় নীরব স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আপনি ওইভাবে দাঁড়িয়ে না থেকে ভিতরে আসুন। প্রিয়তা নিবিড়কে দেখে ভেবে নিয়েছে এটাই তার স্বামী, কারণ এই ভোরবেলা তো আর অন্য কেউ এখানে আসার কথাও না। নিবিড় এগিয়ে এসে, আপনি প্রিয়তা? জি। নিবিড় অবাক হয়ে, আপনার বয়স কত? প্রিয়তার লজ্জিত মুখে চুপ করে আছে। কি হলো? আপনাকে আমি কিছু জিজ্ঞেস করেছি। প্রিয়তা আস্তে করে বলল, 31। প্রিয় কথাটা শুনে নিবিড় ঘাড় ঘুরিয়ে প্রিয়তাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে। সত্যি আপনার বয়স 31? তবে দেখে তেমন মনে হয় না। তাকালেই মনে হয় 20-21 বছরের যুবতী। সরি, কথাটা আমি খারাপ কিছু মিন করে বলিনি। প্রিয়তা নিচের দিকে তাকিয়ে আছে। কিছু বলার সাহস হচ্ছে না তার। মনের ভেতর ভয়ের পাহাড় তৈরি হয়েছে, আর সেই পাহাড় টপকানো যে এতটাও সহজ নয় প্রিয়তা মনে মনে ভেবেই নিয়েছে। নিবিড় সোফায় গিয়ে বসে পায়ের উপর পা তোলে। মিস প্রিয়তা, ও সরি মিসেস প্রিয়তা, আপনি ভালো করেই জানেন বিয়েটা আমি কেন করেছি। আপনি এই বাড়িতে নিবিড়ের স্ত্রী হয়ে নয়, মোশাররফ হোসেনের পুত্রবধূ এবং জুহির ভাবি হয়ে এসেছেন। কিন্তু আমার কাছে স্ত্রীর অধিকার পাবেন এ আশা করে যদি থাকেন তাহলে ভুল করবেন। আমি একটু আগে আপনার বয়স কেন জিজ্ঞেস করলাম জানেন? বিয়ে পড়ানোর সময় কাজী সাহেবের খাতায় আপনার বয়সটা আমি দেখেছি, তাই আপনার কাছ থেকে শুনে পুরোটাই শিওর হলাম। কথাটা বলে নিবিড় একটুখানি থেমে আবার বলল, আপনি কি জানেন আপনি আমার 3 মাসের বড়? কথাটা শুনে প্রিয়তা নিবিড়ের দিকে চোখ উঠিয়ে তাকালো। ওইভাবে তাকাবেন না, আমার নিজেরই লজ্জা লাগে আপনার দিকে তাকাতে। আমি কেন বাবার কথা আপনাকে বিয়ে করেছি জানেন? প্রিয়তা প্রশ্ন করা চোখে তাকাতে নিবিড় বলল, আমি বাবার সাথে তেমন কথা বলি না, কারণ আমি যদি সারাদিন বকবক করি বাবা আমায় ফালতু ছাড়া কিছুই ভাববে না, তখন আমার কথার কোনো দাম থাকবে না। আমি যদি দৈনিক বাবার সাথে 10টা কথা বলি বাবা সবগুলো রাখতে বাধ্য। আমি জানি
আমার বাবা যখন আপনাকে বিয়ে করতে বলেছে, না করলে বাবা আমাকেই বিয়ে তো করিয়ে ছাড়তো, সাথে আমার রেসপেক্টটাও কমে যেত। তাই কিছু না বলে আপনাকে বিয়ে করে নিয়ে আসতে আমি বাধ্য হয়েছি। এই রুমে আপনি আমার কাছে আসবেন না, আমার সামনে বেশি থাকবেন না। আপনাকে দেখলে আমার খুব রাগ হয়, নিজের প্রতি নিজের রাগ হয়। আপনার চেয়ে আমার বিয়ে তনুষা বিয়ে করা অনেক ভালো ছিল। তাই আপনাকে বলছি, আপনি আপনার মতো করে চলুন, আমার কোনো সমস্যা নেই। আপনার কলেজ, আপনার ফ্যামিলির যা ইচ্ছে করেন, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আপনিও আমার কাজ নিয়ে কখনো মাথা ঘামাবেন না। কথাগুলো আমি আপনাকে চেঁচামেচি করে বলতে পারতাম, কিন্তু না, আমি চাই না বাড়ির কেউ আমার আর আপনার সম্পর্কে কখনো বাজে মন্তব্য করুক। যতটা সময় বাহিরে, মানে আমার ফ্যামিলির সামনে, ততক্ষণ আমরা স্বামী স্ত্রী, কিন্তু এই সাইড দেয়ালের ভিতরে আমরা দুজন দুই পথের মানুষ। আর শেষ একটা কথা, বাহিরে কখনো আমাকে স্বামী হিসেবে পরিচয় দিবেন না প্লিজ। বাহিরে আমার একটা সম্মান আছে, কেউ যদি এসব জানতে পারে তাহলে আমায় নিয়ে হাসি ঠাট্টা করবে। কথাগুলো বলে নিবিড় এক মুহূর্তের জন্য বসলো না, উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। প্রিয়তা পা ফিসতে ফিসতে খাটের কিনারায় বসে বিছানার চাদর খামচে ধরে চোখ বন্ধ করে অশ্রুগুলোতে সামলাতে চাইছে। প্রিয়তা রাতেই এসবের জন্য যতটা প্রস্তুত ছিল, নিবিড় তার চেয়ে বেশিই বলেছে। নিজেকে সান্ত্বনা দিয়ে আমি কি সুখ খুঁজতে চাইছি? যদি নাই খুঁজবো তাহলে চোখ কেন বৃষ্টি জড়াচ্ছে? আমার যে সুখের ঠিকানা খুঁজতে নেই, আল্লাহ আমাকে খুশি হয়ে যা দিয়েছে তা নিয়েই আমাকে দূরে পথ চলতে হবে। ভোরের আলো ফুটে রোদের আলো ঝলমল করছে জানালার গ্লাসে। প্রিয়তা উঠে গিয়ে জানালার পর্দা সরিয়ে অজানা আশায় বুক ভরা নিঃশ্বাস নিয়ে। কোনো একদিন নতুন করে সকাল তার জীবনে আসবে, আল্লাহ তাকে নিরাশ করবেন না, কথাটা ভেবে জোরে নিঃশ্বাস ফেলল প্রিয়তা। নূরজাহান বেগম রান্নাঘরে মেয়েদের জন্য নাস্তা বানাচ্ছেন আর গুনগুন করে কান্না করছেন প্রিয়তার জন্য। তিনি প্রিয়তার বিয়ে দিতে চেয়েছিলেন, এটা ঠিক, কিন্তু এমন বিয়ে চায়নি যে বিয়েতে মেয়েটা কেমন আছে কখনোই জিজ্ঞেস করতে পারবে না। ইভা হাই তুলতে তুলতে উঠে এসে, মা তোমার নাস্তা বানানো হয়েছে, কথাটা বলে এগিয়ে গিয়ে নূরজাহান বেগম কান্না করছেন দেখে, কি হয়েছে মা? নূরজাহান বেগম শান্ত গলায় বলল, কিছু হয়নি, নাস্তা বানিয়ে রেখেছি, খেয়ে নে। মা তুমি এমন ভাব করছো যেন আমরা এই বাড়িতে এসেছি খাবারের জন্য। আমার শ্বশুর বাড়িতে খাবারের অভাব নেই, যেখানে এসে পড়ে থাকতে হবে। নূরজাহান বেগম ইবার দিকে অসহনীয় হয়ে তাকিয়ে, তুই এমন কেন করছিস শিবা? আমার পুরো বাড়িটা যে ফাঁকা করে দিয়ে তোদের আপদ চলে গেল, তার জন্যই আমি কাঁদছি। তোদের তো কিছু যায় আসে না। ও চলে গেছে ভালোই তো হয়েছে মা, তাই বলে তোমাকে কাঁদতে হবে? আমরা আছি তো নাকি? নূরজাহান বেগম ধমকে স্বরে বলল, তোর মতো ইবা হাজার খানেক থাকলেও আমার বাড়িটা পরিপূর্ণ হবে না রে। কথাটা বলে নূরজাহান বেগম নিজের রুমে চলে গেলেন। মোশাররফ হোসেন টেবিলে এসে বসেছে নাস্তা খাওয়ার জন্য। এর মধ্যে নিবিড়ও এসে বসেছে। মোশাররফ হোসেন প্রিয়তাকে নিবিড়ের সাথে আসতে না দেখে, বৌমা কোথায়, তুই একা এলি? নিবিড় মুখে খাওয়া পুড়ে বলল, রুমে। সালমা বেগম রান্নাঘর থেকে চা নিয়ে এসে বসতে বসতে, জুহি তোর ভাবিকে ডেকে নিয়ে আয়। খাওয়ার সময় আমি ডাকাডাকি একদম পছন্দ করি না, এটা আগে জানিয়ে দিস। জুহি এসে বিরক্তিকর গলায় বলল, মা এমন করছো কেন? তোমার সব আইন কি সবার উপর চাপিয়ে দিবে নাকি? ম্যাডাম মাত্র এই বাড়িতে এসেছে, এর মাঝে তুমি শুরু করলে? সালমা বেগম জুহির দিকে তাকিয়ে, আমার আলমারি থেকে একটা শাড়ি নিয়ে ওকে দিয়ে আয়, কাল থেকে একই শাড়ি পরে আছে। নিবিড়ের বাবা, তুমি না হয় কিছুক্ষণ পরে গিয়ে বউর জন্য কিছু কেনাকাটা করে নিয়ে এসো। জুহি মায়ের কথা মতো আকাশি রঙের একটা শাড়ি নিয়ে রুমে ঢুকতে প্রিয়তা তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে জুহিকে দেখে মুচকি হাসে। জুহি, জি ম্যাডাম, আমি। মা বলেছে আপনাকে শাড়িটা পরে নাস্তা করতে যেতে, কাল থেকে তো একই শাড়ি পরে আছেন। আব্বু কিছুক্ষণ পর গিয়ে আপনার জন্য জামা কাপড় নিয়ে আসবে। প্রিয়তা হাত বাড়িয়ে শাড়িটা নিয়ে, আমি কি তোমার এখনো ম্যাডাম? জুহি আমতা আমতা করতে প্রিয়তা আবার বলল, তুমি আমাকে এই বাড়িতে নিয়ে এসেছো ম্যাডাম ডাকার জন্য? প্রিয়তা কথাটা বলতে জুহি প্রিয়তাকে জড়িয়ে ধরে, আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি ম্যাডাম। এই 2টা দিন আপনার কষ্ট দেখে আমি লুকিয়ে লুকিয়ে অনেক কেঁদেছি। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিকা,
যার কাছে প্রতিনিয়ত শিখার আছে। অনেক হয়েছে, এখন থেকে কোনো ম্যাডাম নয়, ভাবি বলবা, আর তুমি করে বলবা। আমার বোনেরা যেখানে আমি তুই করে বলে, সেখানে তুমি আমাকে তুমি করে বললে কোনো ক্ষতি হবে না। তবে কলেজে ম্যাডাম বলেই রাখবে, কেউ যেন না জানে আমাদের সম্পর্কের কথা। কথাটা বলে প্রিয়তা গলাটা ভারী হয়ে এলো। জুহি, আমি চাই না তোমার ভাইয়া যা বলেছে সেগুলোর অবাধ্য হতে। কথাটা মনে মনে ভেবে মুচকি আসলো প্রিয়তা। জুহি আর প্রিয়তা এসেছে ড্রয়িং রুমে। মোশাররফ হোসেন প্রিয়তার দিকে তাকিয়ে, মাশাআল্লাহ, সালমা ছেলের বউকে কতটা লক্ষ্মী দেখাচ্ছে। বসো মা, নিবিড়ের পাশে গিয়ে বসো। সালমা বেগম চুপ করে প্রিয়তার দিকে একবার তাকিয়ে নিজের কাজে মন দিলেন। কথাটা বলতে নিবিড় প্রিয়তার দিকে তাকিয়ে, আসো প্রিয়তা, বাবা তোমাকে বলেছেন না বসতে, নাস্তা করে নাও। নিবিড় দম বন্ধ করে কথাগুলো বলতে প্রিয়তা নাক মুখ কুঁচকে ঘাবড়ে গেল। হঠাৎ এতটাই পরিবর্তন? প্রিয়তার ভোর রাতের কথা মনে পড়তে হুঁশ ফিরে এলো। প্রিয়তা আস্তে আস্তে গিয়ে নিবিড়ের পাশে বসে পড়ল। বাবা, আমার মনে হয় প্রিয়তা কাল থেকেই কলেজে যাওয়াটা ভালো হবে। মোশাররফ হোসেন ব্রু কুঁচকে, কালকে যাবে মানে? বিয়ে হলো না 2 দিন, এখন কলেজে যাবে? তুই এখন অফিস ছুটি নিয়ে নে, এর চেয়ে ভালো দুজনে কোথাও গিয়ে ঘুরে আয়। নিবিড় হতভম্ব হয়ে, বাবা আপনি কি বলছেন? আমি এখন অফিস মিস করতে পারবো না। আর আমি চাই প্রিয়তা এখন কলেজ মিস না করুক। কিছুদিন পর না হয় দুজনেই ঘুরতে যাব। নিবিড় কথাটা শেষ করে রুমে গিয়ে রেডি হয়ে এসে, মা আমি যাচ্ছি, প্রিয়তা আমি যাচ্ছি, মায়ের সাথে সাথে থাকবে, বুঝেছ? প্রিয়তা নিবিড়কে যত দেখছে বিস্ময়ের মাত্রা যেন বেড়েই চলেছে। এতটা নিখুঁত অভিনয় মানুষ বাস্তব জীবনেও পারে। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট চাচ্ছেন কিনা একটু কমেন্টস করবেন। গল্পটা আসলে অসম্ভব সুন্দর। প্রথম পর্বে হয়তো সেভাবে ফুটিয়ে তুলতে পারিনি, সামনে আরও টুইস্ট আছে। তো গল্পটা ভালো লাগলে গল্পটাকে একটা লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।